ইকোনমি চলে নাকি? আরো একটু করিডোরে আসবেন। আপনাদের লেভেল অফ ম্যাচুরিটি দেখে খুবই নিরাশ। সাংবাদিকের প্রশ্নে বারবার মেজাজ হারালেন মন্ত্রী। মূল্যস্ফীতি কমাতে সময় চাইলেন এবছর, এড়িয়ে গেলেন কালো টাকা প্রসঙ্গ। দাম কমানোর দায়িত্ব অর্থকে দিল বাণিজ্য। ইনফ্লেশন তো আমরা বলেছি এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করবে। বাজেটের আকার আমরা কিন্তু অনেক কমিয়ে রেখেছি যাতে করে এই কোনো প্রেশার না পড়ে। ব্ল্যাক ইকোনমির সাইজ ক্যালকুলেট করতে হলে অন্য কোনো প্রতিষ্ঠান করতে পারে। এনবিআর এর রেটে ব্ল্যাক ইকোনমির সাইজ ক্যালকুলেট করার এখতিয়ার নেই। হঠাৎ ইউটার্ন সিপিডির, সংযত বাজেট প্রস্তাবে সরকারের বন্দনা। বিশাল বাজেট না করে একটা সংযত বাজেট করার দিকে অনেকটাই চেষ্টা করা হয়েছে, সেটা একটা ভালো পদক্ষেপ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাজেটে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে নজর দিয়েছে সরকার। 6 দফা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। অপ্রদর্শিত অর্থ উদ্ধারে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। এবং বিশ্বকাপে বাংলাদেশের সামনে কাল শ্রীলঙ্কা। ম্যাচের আগের দিন হেড কোচ সহ বেশিরভাগেরই হোটেল বিলাস। স্বপ্নের জয়ের আশায় ডালাসে আসছেন প্রবাসীরা। কালো টাকা সাদা করার সুযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ তার অবৈধ সম্পদ বৈধ করার সুযোগ পাবেন কিনা বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের কোনো সদুত্তর না মিললেও এনবিআর চেয়ারম্যান নিশ্চিত করলেন, কালো টাকা দেশেও থাকে না, বিনিয়োগও হয় না। অর্থমন্ত্রী আশা চলতি বছরের শেষ দিকে কমে আসবে মূল্যস্ফীতি, যদিও সাংবাদিকের প্রশ্নে বারবার মেজাজ হারান তিনি। এদিকে বাণিজ্য প্রতিমন্ত্রী জানালেন, নিত্য পণ্যের দাম কমানোর দায়িত্ব তার নয়, অর্থ মন্ত্রণালয়ের। এইভাবে যে ইকোনমি চলে নাকি? হ্যাঁ, আমরা সব ছোট হয়ে গেল, আমাদের সব শেষ। কোথায় দেখেন, দেখে একটু শিখেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্য নয়। আপনাদের লেভেল অফ ম্যাচুরিটি দেখে খুবই নিরাশ। 2024-25 অর্থ বছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এভাবেই বারবার মেজাজ হারান প্রথমবার অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া আবুল হাসান মাহমুদ আলী। আপনারা অনেক ইন্টারেস্ট শো করেছেন, কিন্তু ইন্টারেস্টটা ম্যাচিওর হওয়া দরকার। শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন অর্থমন্ত্রী। তিনি আশ্বস্ত করেন, চলতি বছরের শেষেই মূল্যস্ফীতি কমে স্বস্তি ফিরবে সাধারণ মানুষের জীবনে। ইনফ্লেশন তো আমরা বলেছি এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করবে। সংবাদ সম্মেলন জুড়ে ঘুরে ফিরেই সামনে আসে অবৈধ সম্পদের মালিকদের বাড়তি কর সুবিধা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়। এমন সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেও এনবিআর চেয়ারম্যান জানালেন, দেশে থাকে না কোনো কালো টাকা। বিভিন্ন কারণে অপ্রদর্শিত কিছু সম্পদ থাকতে পারে। কালো টাকা কিন্তু যারা তৈরি করেন তারা ইকোনমিতে ব্যবহার করার জন্য করেন না। কালো টাকা মূলত দেশের বাইরেই বেশি চলে যায় এবং বিভিন্ন ভোগবিলাসের কাজে ব্যয় করে ফেলেন। প্রশ্ন উঠে, সাবেক আইজিপি বেনজির আহমেদ তার অবৈধ সম্পদ বৈধ করার এই সহজ সুযোগ পাবেন কিনা। জবাবে অপেক্ষা করতে বললেন সরকারের অর্থ উপদেষ্টা। দুর্নীতি দমন কমিশন এটাকে তথ্য অনুসন্ধান করছে। তথ্য অনুসন্ধান করার পরে তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে যে কালো টাকা নিয়ে এত আলোচনা সমালোচনা, দেশে সেই টাকার পরিমাণ কত, এমন প্রশ্নের উত্তরে এনবিআর চেয়ারম্যান জানালেন, তা জানা নেই কারো। ব্ল্যাক ইকোনমির সাইজ ক্যালকুলেট করতে হলে অন্য কোনো প্রতিষ্ঠান করতে পারে। এনবিআর এর রেটে ব্ল্যাক ইকোনমির সাইজ ক্যালকুলেট করার এখতিয়ার নেই। নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষকে স্বস্তি দিতে নানা উদ্যোগের কথা জানালেও বাণিজ্য প্রতিমন্ত্রীর সাফ জবাব, দাম কমানোর কোনো ক্ষমতা নেই তার মন্ত্রণালয়ের। ইনফ্লেশনের ব্যাপারে আমি বলেছিলাম যে ইনফ্লেশনে কিছু মনিটারি এবং ফিসক্যাল পলিসির মেজার নেওয়া হয়, যেটা অর্থ মন্ত্রণালয় থেকে নেওয়া হয় এবং বাস্তবায়ন করা হয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতেই এবার বাজেটের আকার বেশি বাড়ানো হয়নি বলে জানায় অর্থ মন্ত্রণালয়। ইনফ্লেশনটা অ্যাড্রেস করার জন্য আমরা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নিচ্ছি, বাজেট বেল টাইটেনিং করছি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। যাচ্ছি তার কাছে। সবুজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি আমরা দেখছিলাম আপনারই করা প্রতিবেদনে, আমরা তো জানি যে বিগত দিনগুলোতে আসলে বাজেট নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে সাধারণ মানুষের মধ্যেও, গণমাধ্যম কর্মীদের মধ্যেও, বিভিন্ন
প্রশাসনের কর্মীদের মধ্যে। আপনার কাছে প্রথমেই যেটি জানতে চাইবো যে বাজেটের পরে যে সংবাদ সম্মেলন হলো, আমরা কিছু অংশ আপনার প্রতিবেদনে দেখেছি, আপনি সেখানে সশরীরে উপস্থিত ছিলেন। আপনি একটু ছোট্ট করে আমাদেরকে বলবেন কিনা যে অর্থমন্ত্রী আসলে কি বলেছেন, কি বলতে চাইছেন? অর্থমন্ত্রী যে মেসেজটি দিয়ে গেলেন এই সংবাদ সম্মেলনে বাজেট পরবর্তী, সেটা হচ্ছে তিনি বলে গেলেন বাস্তবধর্মী একটি বাজেট, কারণ এখানে মূল্যস্ফীতি সরকারি লক্ষ্যমাত্রায় কিছুটা বাড়ানো হয়েছে চলতি অর্থবছরের তুলনায়, যেটি বাস্তবতার সাথে মিল রয়েছে। বাস্তবতার সাথে মিলের জন্য যে মূল্যস্ফীতি আসলে নিয়ন্ত্রণ করে রাখা যাচ্ছে না, এটি লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে। একই সাথে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উপায় হিসেবে কিন্তু এবার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও কমানো হয়েছে, যার জন্যই আমরা যদি দেখি পয়েন্ট আকারে যে তিনি বাজেটকে বাস্তবধর্মী বলেছেন। এমপিদের গাড়িতে শুল্ক বসানোর চূড়ান্ত সিদ্ধান্ত হবে সংসদে, এটি আসলে বাজেটে উত্থাপন করা হয়েছে। এটি সংসদে আলোচনা হবেন, সংসদ সদস্যরাই এটি ঠিক করবেন চূড়ান্ত হবে কিনা। ঘাটতি মেটাতে ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে, সেটি ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি স্বাভাবিক, অর্থাৎ যে 2.5 লাখ কোটি টাকার ওপরে যে ঘাটতি রয়েছে সেখানে প্রায় 1.5 লাখ কোটি টাকা ব্যাংক থেকে নেওয়া হবে, 1,37,000 কোটি টাকা। এটি আসলে অভ্যন্তরীণ উৎস থেকে ব্যাংক খাত থেকে নেওয়াটা এটা খুব অস্বাভাবিক বিষয় না, যদিও ব্যবসায়ীরা বলছেন যে ব্যাংক খাত থেকে না নিয়ে বৈদেশিক উৎস থেকে নিলে তারা বিনিয়োগের বেশি সুযোগ পেতেন। তো এটিকে স্বাভাবিক হিসেবেই দেখছেন। সবুজ, আরেকটি কথা আমরা বারবার শুনছিলাম যে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে, এই বিষয়ে এনবিআরও ব্যাখ্যা দিয়েছে, সেটি আপনার কাছ থেকে শুনতে চাই। কালো টাকা সাদা করার সুযোগ, এটি আসলে বেশ আলোচনা হচ্ছে এটি নিয়ে। তো এনবিআর যেটি ব্যাখ্যা দিয়েছেন, আমরা যদি দেখি আসলে এনবিআর কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে তাদের যারা জমি কেনা বেচার সময়, এনবিআর যেটি বলছে যে জমি কেনা বেচার সময় অটোমেটিক কিছু টাকা কালো হয়ে যায়, সেই টাকাটা অর্থনীতিতে ফেরানোর একটি উদ্যোগ নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে বা এই প্রস্তাবনার মাধ্যমে। ব্যবসায়িক প্রতিষ্ঠানের অডিট জটিলতা এড়াতে ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিভিন্ন সময় যে পরীক্ষা নিরীক্ষা অডিট করা হয় আর্থিক প্রতিবেদনে, সেখানে কিছু জটিলতা তৈরি হয়, যার ক্ষেত্রে রিটার্ন দেওয়ার সম্ভাবনা বা সেক্ষেত্রে তারা একটু যে সেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আসলে যেভাবে যতটা সহজে তারা দিতে চান, অল্প কিছু কারণে তারা দিতে পারেন না, সেইটি তারা আসলে ব্যবসাতে বিনিয়োগও করতে পারেন এবং দেখাতে পারেন না। তো সেই জটিলতাটা এড়ানোর জন্য যেন সেই টাকাগুলো আবার অর্থনীতিতে ফিরে আসে, সেজন্য একটি উদ্যোগ রিটার্ন দাখিলে ত্রুটি থেকে মুক্তি দিতে। অনেক ক্ষেত্রে রিটার্ন দাখিলে অল্প কিছু ত্রুটির কারণে কিছু টাকা আসলে কালো টাকা হিসেবে বা অবৈধ টাকা হিসেবে বিবেচিত হয়, সেইটা যেন আর না থাকে, সেই টাকাটাও যেন অর্থনীতিতে ফিরে আসে। অনেকের আসলে অনিচ্ছাকৃত অপ্রদর্শিত অর্থ ব্যয়ের সুযোগ, অনেকেই আসলে ইচ্ছে করে টাকাটা অবৈধ পথে উপার্জন করেননি কিংবা ওই টাকাটা ইচ্ছেকৃতভাবে আড়াল করেননি, সেটি আসলে যেন প্রদর্শন করার সুযোগ পান, সেটি একটি। তবে মোটের উপর যেটা বলা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, এনবিআর যে প্রস্তাবনা দিয়েছে সেটি ঠিক আছে, এনবিআরের যুক্তি তুলে ধরেছেন, কিন্তু এনবিআর এবার বলছেন যে সব কালো টাকা আসলে পাচার হয়, দেশের অর্থনীতিতে 1 টাকাও যুক্ত হয় না, বেশিরভাগ টাকা, সব টাকা প্রায়। তারপরে ওই যে বলা হচ্ছে যে কালো টাকা সাদা করা হচ্ছে, এটি আসলে কাদের চাপে করা হচ্ছে? এটি এনবিআর চেয়ারম্যান সরাসরি যেটি বলে গেলেন যে সাধারণ মানুষের দাবি ছিল, উদ্যোক্তা ব্যবসায়ীদের দাবি ছিল। সাধারণ মানুষ অর্থাৎ যারা ব্যক্তি কর সীমার মধ্যে রয়েছেন, কর স্তরে রয়েছেন, তারা কোনো ক্ষেত্রে তাদের যে অর্থ আয় হয়েছে সেটি তারা সময় মতো দেখাতে না পারলে সেটি যেন দেখানোর সুযোগ পান। ব্যবসায়ীদের একটি চাওয়া ছিল, দাবি ছিল। তো আসলে এনবিআর চেয়ারম্যান বলে গেলেন সাধারণ মানুষ এবং ব্যবসায়ী উদ্যোক্তাদের চাপেই বা চাওয়াতেই এই উদ্যোগটা নিয়েছে। তো এই যে তাজনীন, বাজেটোত্তর যে সংবাদ সম্মেলন যেটি অর্থমন্ত্রী করে থাকেন, এই একই ধরনের কিন্তু প্রতি বছরই বাজেটের পরের দিন সকালে গবেষণা সংস্থা সিপিডিও কিন্তু একটি সংবাদ সম্মেলন করে থাকেন, সেখানে বিভিন্ন বিশ্লেষণ তুলে ধরে থাকেন। সিপিডি নর্মালি সরকারের বিভিন্ন উন্নয়ন যে পরিকল্পনা বা উন্নয়ন যে নীতিকৌশল নেওয়া হয় সেগুলোর বেশ ভালো সমালোচনা করে থাকেন, কড়া সমালোচনা করে থাকেন। তো বাজেট নিয়ে কিন্তু তারা কিছুটা ইতিবাচক বা প্রশংসা করেছেন, বিশেষ করে বাজেটের আকার নিয়ে, মূল্যস্ফীতি যে কমানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও মূল্যস্ফীতি কমবে না বা কমানোর যে পরিকল্পনা সেটি খুব ভালো মতো সেখানে নির্দেশিত নাই, সেগুলোর সমালোচনা রয়েছে। এমপিদের গাড়িতে শুল্ক বসানোর যে উদ্যোগ সেগুলোকে ভালো হিসেবে দেখেছেন। তারপরে আপনার ব্যক্তি কর সীমার উপরে, করমুক্ত আয় সীমার উপরে যারা ব্যক্তি কর স্তরের ক্ষেত্রে তাদের যে কিছুটা নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে, এগুলোর কিন্তু প্রশংসা করেছেন। আমরা একটি প্রতিবেদনে বিস্তারিত দেখে আসি।
বাজারে নিত্যপণ্যের দামের উত্তাপে যখন পুড়ছে ভোক্তার পকেট, তখন সাধারণ মানুষকে স্বস্তি দিতে প্রস্তাবিত বাজেটে চাল, গম, ভোজ্য তেল সহ ২৭টি অতি প্রয়োজনীয় নিত্যপণ্যের উৎসে কর ২% থেকে ১% নামিয়ে আনার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে সরকারের আর্থিক নীতির বরাবরের সমালোচক সিপিডি। তবে ৬.৫% নামিয়ে আনা নিয়ে সংশয় প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বিশাল বাজেট না করে একটা সংযত বাজেট করার দিকে আমাদের যাওয়া উচিত, যাতে কিনা মূল্যস্ফীতির লাগামটা টেনে ধরা যায়। সেরকম একটা অনেকটাই চেষ্টা করা হয়েছে, সেটা একটা ভালো পদক্ষেপ। প্রথমবারের মতো সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা তুলে দিতে অর্থমন্ত্রীর উদ্যোগের প্রশংসাও করেছে সিপিডি। আমদানিকৃত গাড়ির উপরে যে কর, সেটা কিছু পরিমাণ হলেও তারা দেবেন, তাহলে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, একটা মহৎ দৃষ্টান্ত হবে। প্রস্তাবিত বাজেটে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিয়ে উচ্চ আয়ের ওপর কর বাড়ানো হয়েছে। এই প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছে সিপিডি। যাদের আয় ৪,১৬,৬৬৬ টাকা থেকে ৪০ লাখ পর্যন্ত, তাদের উপরে কিন্তু ট্যাক্স বার্ডেনটা পড়বে, এবং হাইয়েস্ট ট্যাক্স বার্ডেন ৪০ লাখ থেকে তার উপর পর্যন্ত। সেটা একটা প্রগতিশীল কর ব্যবস্থাপনার যে নিয়ম, সেই রকমভাবেই তৈরি করা হয়েছে। বাজেট বরাদ্দের ক্ষেত্রে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে সিপিডি। বরাদ্দটা ২০০০। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। তাজনীন, আমরা প্রতিবেদনে বিস্তারিত দেখলাম। সবুজ, এই যে বলছিল যে সিপিডি আসলে প্রতিবার কড়া সমালোচনা করে, কিন্তু এবার প্রশংসা করেছে, এই বিষয়টা আরেকটু খোলাসা করে বলবেন কিনা? সিপিডি যেটা বলছে, আসলে সব মানুষই সেটাই বলছে যে এবারের বাজেট সংযত একটি বাজেট, কারণ এর আগের ২ বছর প্রায় ১২.৫% করে আগের বছরের তুলনায় বাজেটের আকার বেড়েছে, এবার কিন্তু বেড়েছে ৪.৫%, কিছুটা বেশি। তো স্বাভাবিকভাবেই বাস্তবতাটাকে আমলে নিয়ে এই বাজেটটি করা হয়েছে সিপিডির যেটি পর্যবেক্ষণ। এবং একই সাথে আমরা দেখেছি, যেটা বললাম, যে মূল্যস্ফীতি বাড়ানোর উদ্যোগ, জিডিপি প্রবৃদ্ধি কমিয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ, এই জিনিসগুলো আসলে একটু সংযত বাজেটেরই পূর্বাভাস কিংবা সেটিকেই আসলে উপস্থাপন করে। সমস্যার সমাধানের বেশ উদ্যোগ রয়েছে, এটি প্রশংসার সিপিডির চোখে, কিন্তু সেই উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য যে যথাযথ যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনার ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে, এই সমালোচনাটা তাদের রয়েছে। সৎ করদাতাদের তিরস্কার করা হয়েছে এবারের বাজেটে, কারণ সেই যে সৎ করদাতার যেখানে ৩০% কর দিতে হবে, সেখানে কালো টাকা বা এরকম অবৈধ সম্পদের মালিক যারা, তাদেরকে দিতে হবে এর অর্ধেক 15%। তো স্বাভাবিকভাবে কিন্তু সৎ যারা, তাদেরকে কিন্তু একটু নিরুৎসাহিত করা হলো, কিংবা তাদেরকে এক ধরনের আঘাত দেওয়া হলো, যেটা সিপিডির ভাষায়। এমপিদের গাড়ি আমদানিতে শুল্ক বসানোর ইতিবাচক উদ্যোগ, এটি আসলে তারা দেখছে যে যারা নীতি নির্ধারক, যারা আইন তৈরি করেন, তারা এই যে আইনের ভেতরে আসে এবং আইনের ভেতরে এসে তারা শুল্ক দেয়া, এটিকে আসলে এক ধরনের সমতা বা সাম্যতার দৃষ্টিতে তারা দেখছেন যে আসলে এটি একটা উদাহরণ হতে পারে, একটি উদাহরণ হতে পারে সিপিডির জায়গা থেকে। তারা বলছে যে এমপিরা আসলে এভাবে বলা, নিজের কাঁধে শুল্ক ভার নেয়া সাধারণ মানুষের মতো, তো সেই জায়গা থেকে আসলে এই উদ্যোগগুলোকে বেশ ভালোভাবে দেখেছে সিপিডি। সবুজ, আপনাকে অনেক ধন্যবাদ। স্টুডিওতে আলোচনার জন্য যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের দুয়ার খোলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের যেন কষ্ট না হয় সে বিষয়টি গুরুত্ব দিয়ে সুপরিকল্পিতভাবে দেয়া হয়েছে এবারের বাজেট। ঐতিহাসিক ৬ দফা দিবসের আলোচনা সভায় একথা বলেন সরকার প্রধান। কালো টাকা সাদা করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মাছ ধরতে গেলে টোপ তো দিতেই হবে। কিছুই ভালো লাগে না গ্রুপের কথায় কান না দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। স্বাধিকারের পথ ধরে স্বাধীনতার স্বপ্ন দেখানো, বাঙালির মুক্তির সনদ ম্যাগনা কার্টা খ্যাত ঐতিহাসিক ৬ দফা দিবসে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাধিকারের নামে সম্মিলিত ৬ দফার এই সিঁড়ি দিয়েই আমরা ৭১-এর মহান মুক্তিযুদ্ধে প্রবেশ করেছিলাম। শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে যোগ দেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তুলে ধরেন বঙ্গবন্ধুর ৬ দফার হাত ধরে বাঙালির স্বাধীনতা অর্জনে লড়াই সংগ্রামের কথা। ৬ দফার মাধ্যমে অর্থনৈতিক মুক্তির
তবে বাজেট ঘোষণার পরদিন সরকার প্রধানের বক্তব্যে বড় অংশ জুড়েই ছিল অর্থনীতি প্রসঙ্গ। বলেন, মানুষের যাতে কষ্ট না হয় বাস্তবতা মাথায় রেখে সেভাবেই দেওয়া হয়েছে এবারের বাজেট। সারা বিশ্বব্যাপী সেই মূল্যস্ফীতির ধাক্কা এখনো আছে। উন্নত দেশগুলোই তো হিমশিম খাচ্ছে, আর আমরা তো কোন ছাড়। অনেকে এখন হিসাব কষেন, আগে এত % বেড়েছিল, এবার এত কম % বাড়লো কেন? হ্যাঁ, আমরা এখন সীমিতভাবে, খুব সংরক্ষিতভাবেই আমরা এগোতে চাই, যাতে আমাদের দেশের মানুষের কষ্টটা না হয় এবং মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই। সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা বাজেট সেইভাবে আমরা করেছি। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া প্রসঙ্গেও নিজের ব্যাখ্যা তুলে ধরেন সরকার প্রধান। জিনিসের দাম বেড়েছে, এখন 1 কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব সেই হিসেবে কেউ বেচে না, একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, জায়গা মতো আসুক, তারপরে তো ট্যাক্স দিতেই হবে। মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় না? আধার ছাড়া তো মাছ আসবে না। অল্প ট্যাক্স দিয়ে আগে টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো, অন্তত টাকাটা উদ্ধার হোক, সেই ব্যবস্থাটাই নেওয়া হয়েছে। জনগণে আওয়ামী লীগের শক্তির উৎস মন্তব্য করে শেখ হাসিনা জানান, কিছুই ভালো না লাগা গোষ্ঠীর কথাই কান দিতে নারাজ সরকার। যখন কোনো অস্বাভাবিক সরকার আসে তখন তারা খুব খুশি হয়, আর জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতা আসলে তাদের নাকি কিছুই হয় না, মূল্যায়ন হয় না। আর মূল্যায়নটা করব কিভাবে? তাহলে কি একটা দাঁড়িপাল্লা ঠিক করে উঠে দাঁড়ায় মাপবো নাকি? মূল্যায়ন তো আমরা দেখেছি সেই কেয়ারটেকার সময় তাদের চরিত্র কিভাবে তেল মারে একটা অগণতান্ত্রিক সরকার যদি ক্ষমতা আসে তখন। তা আমাদের তো ওই তেল মারা গোষ্ঠীর দরকার নাই। আমাদের শক্তি জনগণ। অনেক জায়গায় অনেক খেলা খেলতে চেষ্টা করেছে, কিন্তু জনগণই আমাদের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। এর আগে সকালে 6 দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 2024-25 অর্থ বছরের বাজেটকে বেনজির বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বাজেটকে শুধু কালো টাকারই নয়, লুটপাটের বাজেট বলেও অভিযোগ করেন তিনি। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় একথা বলেন বিএনপি মহাসচিব। এই বাজেট তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট। কালো টাকা কি করে সাদা করা যাবে তার বাজেট, কি করে দুর্নীতি আরো বেশি করে করা যাবে তার বাজেট, বেনজির বাজেট। বেনজির তো সব দিক দিয়েই। এখন বেনজির আমাদের পুলিশ অধিকর্তা ছিলেন, তিনি আমাদের সাবেক পুলিশ কর্তা, র্যাবের ডিজি ছিলেন, তিনিও যা ঘটিয়েছেন তাও বেনজির। এখন বাজেট হচ্ছে তাও বেনজির। সাবেক আর্মি চিফ ছিলেন, তিনি যে ঘটিয়েছেন সেটাও বেনজির। আমাদের সব কিছুই বেনজির। এখন সবাইকে জেগে উঠতে হবে। এই ভয়াবহ যে দানব, একটা মনস্টার, একবারে পুরোপুরি মনস্টার একটা, সেই মনস্টারকে যতক্ষণ না আমার বুকের উপর থেকে সরাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার কোনো বিপ্লবের কাজ হবে না। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের জরুরি তহবিল থেকে উধাও হয়ে গেছে প্রায় 5.5 কোটি টাকা। কৌশলে সে সময়ের পররাষ্ট্রমন্ত্রীর করা তদন্ত কমিটির প্রধানকে বাদ দিয়ে নতুন কমিটি করে মন্ত্রণালয়ের আমলারা। কমিটি হওয়ার বছর পেরিয়ে গেলেও তদন্ত শেষ হয়নি। বিষয়টি স্বীকার করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ইঙ্গিত দেন, দূতাবাসের মধ্যম সারির কোনো কর্মকর্তাই জড়িত এই অর্থ লোপাটের সঙ্গে। 2007 সালে ঘূর্ণিঝড় সিডোরে ক্ষতিগ্রস্তদের সহায়তায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের খোলা একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় $1,76,000 বা 2 কোটি টাকার বেশি। দুর্যোগকালীন সময়ে এ অর্থ ব্যবহার হওয়ার কথা থাকলেও 2020 সালের অক্টোবর মাসের পর সেই অ্যাকাউন্ট থেকে অর্থ লোপাট করে দূতাবাসেরই একটি চক্র। হিসাবটি বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিলে যুক্তরাষ্ট্রের ওই ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি দূতাবাসকে জানায়। রাষ্ট্রদূত জিয়াউদ্দিনের বিদায় এবং এম শহীদুল ইসলামের দায়িত্ব গ্রহণের মাঝামাঝি সময়ে এই অর্থ লোপাটের ঘটনা ঘটে। এ সময়ের মধ্যে দূতাবাসের আরেকটি অ্যাকাউন্ট থেকে সরানো হয় আরও $3 লাখ বেশি বা প্রায় 3.5 কোটি টাকা। রাষ্ট্রদূত শহীদুল ইসলাম দায়িত্ব নেয়ার পর একটি চিঠির মাধ্যমে সে সময়ের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন ও সচিবকে এ তথ্য জানান।
ওয়াশিংটন দূতাবাসে হওয়া এই দুর্নীতির প্রায় 2.5 বছর পর একটি তদন্ত কমিটি গঠন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী। তবে আমলাতান্ত্রিক কৌশলে পররাষ্ট্রমন্ত্রীর করা তদন্ত কমিটির প্রধানকে বাদ দিয়ে নতুন করে কমিটি করা হয়। মনে করা হয় সেই তদন্ত এখনও শেষ না হওয়ার পেছনে এটিই প্রধান কারণ। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেননি সাবেক পররাষ্ট্রমন্ত্রী। এইটা একটু দুঃখজনক। আমি যখন সরকারে ছিলাম তখন আমাদের রাষ্ট্রদূত ওয়াশিংটনে যিনি, সেই তথ্যটা আমাদের পররাষ্ট্র সচিবকে জানান, আমাকেও একটা জানিয়েছিলেন। এটা বোধহয় 4 লক্ষ কত হাজার, আমাদের দেশের জন্য অনেক টাকা। এটা বহুদিন ধরে পড়েছিল ডরমেন্ট অ্যাকাউন্টে। তখন ব্যাংকই সতর্ক হয়ে গেল যে এতগুলো টাকা হঠাৎ করে উধাও হয়ে গেল, এবং সেই কারণে উনি জানিয়েছিলেন। তখন আমি আমাদের সরকারের যেটা নিয়ম, সেখানে আমরা একটা ইনভেস্টিগেশন করার জন্যে, কেমনে হলো, কে দায়ী, এইগুলো নির্ধারণের জন্যে আমরা একটা কমিটি নিয়োগ করি, রিকমেন্ড করি। পরবর্তীতে এটা পরিবর্তন হয়। সাবেক মন্ত্রীর ইঙ্গিত, দূতাবাসের মধ্যম সারির কোনো কর্মকর্তা এ দুর্নীতির সঙ্গে জড়িত। স্টাফরা এবং অফিসাররা সব তৈরি করে, আর যিনি অ্যাম্বাসেডর হন উনি খালি পাশে সই করেন। তো এরকমও হতে পারে। যদিও ডক্টর হাসান মাহমুদ নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর বিষয়টি তার নজরে আনা হয়েছে কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে ডক্টর মোমেনের আশা, নতুন পররাষ্ট্রমন্ত্রী এই দুর্নীতির যথাযথ তদন্ত শেষে ব্যবস্থা নেবেন। আই হ্যাভ কনফিডেন্স যে আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী যিনি আসছেন তিনি এটার ফুল ইনভেস্টিগেশন করবেন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফ করছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। সরাসরি যাচ্ছি সেখানে। এখন আপনাকে বিশ্লেষণ করবো, বলেন, রাখেন, আমি বুঝতে পারছি, আপনার কথাটা বুঝতে পারছি। আমি বলছি, আমরা কি জেলাকে বলি, জেলা উপজেলাকে বলে, উপজেলা যে ইউনিয়নে হয়েছে সেই ইউনিয়নে বলে, সেই ইউনিয়ন থেকে মেসেজটা আবার তারা নিয়ে লিখিত নিয়ে তারা আবার জানায় ও উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাহী অফিসার জানায় আবার জেলা প্রশাসকে, জেলা প্রশাসন তারপর আবার সেটা লিখিত দেয়। বিনা লিখিত তো আমরা নিই না, এটা সিস্টেমে আনতে একটু সময় লাগে, এটাই হলো সবচেয়ে বড় কথা। ধন্যবাদ আপনাদেরকে। ডিজিটাল যুগ হলো, খবর আসতে সময় লাগে। খবর আপনি দিলেন, খবর আমি গ্রহণ করবো মোটেই না, আমাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তারপরে এবার জানাবো বাণিজ্যের খবর। বাজেট ঘোষণার পরপরই উত্তাপ নিত্যপণ্যের বাজারে। কেজিতে প্রায় 10 টাকা বেড়েছে পেঁয়াজ, আদা, রসুনের দাম। ক্রেতার নাগালে আসেনি ডিমের বাজারও। এদিকে এসি ফ্রিজের দাম বাড়ায় ক্ষোভ, গরমে অতিষ্ঠ মানুষেরা। বেতন পাই মাত্র 18,000 টাকা, এই মার্কেটিং করে নাই টাকা না, একটিও বাইরে থেকে 5,000 টাকা রেন করে আবার চলতেছে। নিজে কিবা করবো আল্লাহ করাইতে পারবে না। 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেটে নিজের জন্য কিছু খুঁজে না পাওয়ার আক্ষেপ করছিলেন বাজার করতে আসা আলমগীর। তার মতো বেশিরভাগ মানুষেরই একই প্রশ্ন। আগে থেকেই চড়ে থাকা বাজার, নতুন বাজেট পাশের পর আদৌ কি নিয়ন্ত্রণে আসবে? এই যে বাজেট দিছে, এটা বাজেট গরিব মানুষের পিড়েই খাইবে। এখন সরকার আমাদের মতো সাধারণ মানুষের কোনো চিন্তা করে না। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় কেজিতে প্রায় 10 টাকা বেড়েছে পেঁয়াজ, আদা, রসুনের দাম। ডিমের বাজারেও কমেনি উত্তাপ। গত সপ্তাহে পেঁয়াজ কিনছে হলো আপনার 65 টাকা, 60 টাকা, আজকে বাজারে চাইতেছে 90 টাকা। সীমিত বাজারের মধ্যে আর কি বাজেটটা খুবই বেশি হয়ে গেছে। কোরবানির সময় মুরগির চাহিদা কম থাকায় কেজিতে 20 টাকা পর্যন্ত কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। আমাদের কষ্ট হয়ে যায় সবকিছু। সামনে কোরবানি ঈদ আসতেছে, মানুষ ফ্রিজ খালি করতেছে, গরু মাংস রাখবো। এবারের বাজেটে দাম কমার চেয়ে বাড়ার তালিকাটাই দীর্ঘ। ইলেকট্রনিক আইটেমগুলোতে মানে মানুষের হাতের নাগালের মধ্যে প্রাইস থাকা উচিত। ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো পণ্যটা তারা ক্রয় করবে না। এমন পরিস্থিতিতে অর্থনীতিবিদরা বলছেন মূল্যস্ফীতি কমানো সরকারের বড় চ্যালেঞ্জ। এই টার্গেটগুলো তো আসলে খুব একটা ক্যালকুলেশন করে যে করা হয় তা না। কিভাবে 6.5% নামায় নিয়ে আসবে, বাজেটের রোল কতটা আছে। বাড়তে থাকা মূল্যস্ফীতি কমিয়ে আনার যে লক্ষ্য বাজেটে নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়ন করা যাবে কিনা সময় বলে দিবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। এনডিএ জোটের নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রোববার শপথ নেবেন নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যান মোদী। এর মাধ্যমে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হবেন তিনি।
এনডিএ জোটের প্রধান নির্বাচিত হওয়ার পর এ বিষয়ে অবহিত করতে শুক্রবার প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে রাষ্ট্রপতি ভবনে যান বিজেপি নেতা নরেন্দ্র মোদী। নতুন সরকার গঠনের বিষয়ে করেন আলোচনা। এ সময় এনডিএ জোটের নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। দেখছেন রাতের সময়। খেলার খবর জানাবো। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ মিশন। এ ম্যাচে সাম্প্রতিক বাজে ফর্মের বৃত্ত ভাঙার প্রত্যয়ে অধিনায়ক নাজমুল শান্তর। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। আমার ঠিক পেছনে শ্রীলঙ্কার হেড কোচ ক্রিস সিলভারউড বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে শ্রীলঙ্কা দল অনুশীলনে এসেছেন এবং মাঠেও কিন্তু আছেন হেড কোচ। কিন্তু বাংলাদেশ দল যখন অনুশীলন করেছিল আমরা দেখেছি ঠিক বিপরীত চিত্র। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন করা বাংলাদেশ একটা রীতিতে পরিণত করেছে, কিন্তু শ্রীলঙ্কা দল ব্যাট বলের অনুশীলন করার আগে প্রায় 1 ঘন্টা তারা ওয়ার্ম আপ করেছে। এখন তারা করবে ব্যাট বলের অনুশীলন। সম্প্রতি বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াইয়ের পারদ বরাবরই থাকে তুঙ্গে, তবে এবার কিছুটা ব্যতিক্রম। দুদলই যাচ্ছে বাজে সময়ের মধ্য দিয়ে। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের সিরিজ হার আর লঙ্কানরা বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউ ইয়র্কের প্রোটিয়াদের কাছে হেরে যাওয়ায় আছে ব্যাকফুটে। দুদলের জন্যই ম্যাচটা ঘুরে দাঁড়ানোর সঙ্গে সমালোচনার জবাব দেয়ারও। টপ অর্ডাররা ভালো করেনি বা ভালো করছে না, বাট কালকের দিনটা টোটালি একটা নতুন দিন এবং আপনি যেটা বলেন যে প্র্যাকটিসে যার যে জায়গায় ল্যাকিংস আছে সবাই 100% দিচ্ছে। বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্বে উইকেট বড় ধাঁধার নামে পরিণত হয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামছে মূল মাঠে কোনো অনুশীলন না করেই। এই উইকেটটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তা করার দরকার আছে। জাস্ট যার যেই ম্যাচ খেলার অ্যাবিলিটি আছে, যার যেই স্কিলটা আছে ওই স্কিলের উপরে বিশ্বাস করে এক্সিকিউট করাটা খুব ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কার বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি। দলের ব্যাটিং ভরাডুবি নিয়ে হচ্ছে বিস্তর সমালোচনা। I think we have played good cricket against Bangladesh in the recent past, so we have that confidence and momentum going to this game. শ্রীলঙ্কার বিপক্ষে হেড টু হেড 16 দেখায় 5 জয় বাংলাদেশের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এইভাবে ইকোনমি চলে নাকি? আরো একটু পড়ে টড়ে আসবেন। আপনাদের লেভেল অফ ম্যাচুরিটি দেখে খুবই নিরাশ। সাংবাদিকের প্রশ্নে বারবার মেজাজ হারালেন মন্ত্রী। মূল্যস্ফীতি কমাতে সময় চাইলেন এবছর, এড়িয়ে গেলেন কালো টাকা প্রসঙ্গ। দাম কমানোর দায়িত্ব অর্থকে দিল বাণিজ্য। বাজেটে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে নজর দিয়েছে সরকার। 6 দফা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী অপ্রদর্শিত অর্থ উদ্ধারে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। এবং দেশের আকাশে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ। 17 জুন ঈদুল আজহা। কোরবানি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয়ের পরিকল্পনা ডিএমপির। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।